আজকে দেখানোর কথা ছিল ভাই, মনে করাই দিতে বলছিলেন। আচ্ছা, আর এমনি ছোটখাটো কোনো প্রবলেম হয়েছে কি আপনাদের ওইটা হ্যাঁ ছাড়া? হয়েছে, 2D এর পর আমি বলতেছি, আমি একটু বের করতে হবে তো। আপনার 2D এরটা দেখাতে থাকেন বলতেছেন। আচ্ছা, অন্য কারো অন্য কারো কি কোনো প্রবলেম হয়েছে ছোটখাটো কোনো কিছু? আচ্ছা আমি এখনই বলি। আমার এই যে ফাংশনের একটা প্রবলেম আছে, একটা প্রশ্ন আছে, আসলে প্রবলেম না তো। জি বলেন। আচ্ছা, আমরা যেমন ফাংশন ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুকে রিটার্ন ইউজ করে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুকে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে কল করতে পারি। সাপোজ একটার প্রাইস আরেকটা হলে মানে ওইটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাস হ্যাঁ, করে কল করতে পারি। বাট এমন কি সম্ভব যে রিটার্নের মধ্যে যদি আমরা কোনো কন্ডিশন রাখি এন্ড কোন একটা দোকান বানালাম, এন্ড ওই দোকানে তো এক এক প্রোডাক্টের কন্ডিশন এক এক রকম থাকে, মানে কন্ডিশন সবগুলো এক থাকে, বাট ভিতরে কিছু জিনিসপাতি আলাদা থাকে। তো ওইটা কি রিটার্নের মধ্যে কন্ডিশন দিয়ে আবার ওই কন্ডিশনটা বারবার পরে কল করা সম্ভব? তাইলে আমার জাস্ট একটা ফাংশনের মধ্যে একটা কন্ডিশন ইউজ করলেই হয়ে গেল, এত কোড লেখা লাগলো না। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে রিটার্নটা অনেকটা বলতে পারেন যে এই যে প্রম্পট যেরকম ছিল না, প্রম্পট অ্যালার্ট, এরা কি করে যে হুম আপনি হুম। যদি অ্যালার্ট লিখেন তাহলে ওর কাজ রিফ্লেক্ট কি করে। নির্দিষ্টভাবে একটা জিনিস শো করা। ঠিক জি। একইভাবে ওই রিটার্নটা ওরও নির্দিষ্ট একটা কাজ আছে, আপনি ওটা যখন কল করবেন তখন ওই কাজটা ওই কমপ্লিট করবে। ওর কাজ হচ্ছে ফাংশনকে ইন্ট করা এন্ড হচ্ছে কিছু একটা ডাটা, সেটা হচ্ছে রিটার্নটা হচ্ছে ফাংশনকে ইন্ট করা, আর হচ্ছে যদি আপনি চান যে কোনো কিছু রিটার্ন করবেন মানে কোনো কিছু ফাংশন শেষে সেটা ব্যাক করবে, তাহলে সেটা ব্যাক করতে পারবেন। এটা মেইন কাজ। এখন আপনি যেখানে কল করবেন ওই কাজ মিশন ট্রু হলো, তাহলে সে ওই ট্রু হওয়ার সাথে সাথে ওটা যখনই ওই লাইনটা দেখবে আপনার যেখানে রান করছেন, সে যখনই দেখবে যে লাইনটা আসছে রিটার্ন লেখা দেখতে পাবে, তখনই সাথে সাথে। এছাড়া আপনি ইভেন লুপ হইলেন, কোথাও একটা দেখা যাচ্ছে যে রিটার্ন লেখা উঠছে, সাথে সাথে সে ফাংশন পুরোটা ইন্ট করে দিবে, মানে ফাংশনের পরের লাইনে কিন্তু আর যাবে না, রিটার্নের পরে আর কোনো লাইন এক্সিকিউট হবে না ওই ফাংশনের মধ্যে। যখন সে রিটার্ন পাবে সাথে সাথে সে ওই লাইনের পর থেকে সে ফাংশনটাকে টার্মিনেট করে ফেলবে, মানে বন্ধ করে ফেলবে। কল করলেন, যেখানে রিটার্ন হবে তখন ওই ফাংশনটা এই কল করার কারণে ওই রিটার্ন পর্যন্ত সে ইন্ড হয়ে যাবে। পরবর্তীতে আবার যদি কল করেন আবার সে রিটার্ন পর্যন্তই সে কাজ করবে, মানে রিটার্নটা যতবার কল করা হবে ততবার রিটার্নে আসলে সাথে সাথে সে ওই মানে ফাংশনটাকে টার্মিনেট করে ফেলবে। বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আমার প্যারামিটার আকারে আমরা ডেটা পাস করতে পারি। সাপোজ এর এ বি হুম। পাস করলাম, তো আমরা এ বির মান তো এক এক সময় যেখানে যেখানে আলাদা করে ই করতে পারি, এক হ্যাঁ, জায়গায় হ্যাঁ, 10 দিলাম, এক জায়গায় 20 দিলাম। বাট আমরা কি এমনটা করতে পারি যে যেমন আমরা ইউজ করতাম তেমন ভাবে আমরা একটা কন্ডিশন জাস্ট রিটার্নের মধ্যে ওই ফাংশন ওই কন্ডিশনটা মানে দোকান বানাতে তো আমার অনেক কন্ডিশন লিখতে। করা যায়। রেকর্ডিং স্টপ হয়েছে। জি কন্ডিশন ভাইয়া কিন্তু বলেন। দেখবেন যে কখনোই কিন্তু ভ্যারিয়েবল অ্যাসাইন করা যায় না, কিন্তু কন্ডিশনের মধ্যে যে অংশটুকু আছে, যেমন ওই যে আমরা 10 ইজ গ্রেটার দেন 20 এরকম টাইপের একটা শর্ত দিতাম, ওই শর্ত কিন্তু ট্রু ফলস রিটার্ন করে, ওটা আপনি ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারবেন, ইভেন আপনি ওটা রিটার্নও করতে পারবেন। কিন্তু সরাসরি যে ইফ লিখে আপনি কোনো কিছু একটা শর্ত দিবেন, ওইটা হবে না। আপনি যদি এমনি নর্মালি লিখেন যে রিটার্ন ফলস রিটার্ন করবে, মানে তখন সে কন্ডিশনটা জাজ করে দেখবে যে এই কন্ডিশনটা সত্য না মিথ্যা, সেই অনুযায়ী সত্য হলে সত্য রিটার্ন করবে, মিথ্যা হলে মিথ্যা রিটার্ন করবে, ট্রু ফলস রিটার্ন করবে।
কিন্তু আপনি সরাসরি ইফ এমনি লিখে হচ্ছে কোনো কোনো ভেরিয়েবলে হচ্ছে অ্যাসাইন করতে পারবেন কন্ডিশন, না। না জি। ভ্যারিয়েবলের মধ্যে আমি কন্ডিশন দিব না, ভ্যারিয়েবলের মধ্যে ফাংশন দিবেন, ফাংশনের মধ্যে কন্ডিশন দিবেন এন্ড ওই কন্ডিশনটা আমি বারবার কল করব। ফাংশনের মধ্যে কন্ডিশন দিবেন এবং কন্ডিশনটা বারবার কল করবেন। হ্যাঁ, বারবার কল আহ, করব আলাদা আলাদা ভাবে, যেমন এ বির মান আমরা বারবার আলাদা আচ্ছা, আলাদা এই হচ্ছে মান জিনিসটা দিয়ে কি কল আপনি করি। দেখাতে পারবেন যেমন কোনোভাবে শেয়ার দিয়ে? হ্যাঁ দেখাতে পারবো। আচ্ছা আমি পিসিতে হচ্ছে আগে অ্যাড হই, এক সেকেন্ড। আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাড হন, আমি ততক্ষণে একটু 2D অ্যারেটা দেখাইনি। আচ্ছা ঠিক আছে। এবার দেখা জি যাচ্ছে। ভাই আমার দেখা স্ক্রিন যাচ্ছে। কি দেখা যাচ্ছে? আচ্ছা, নর্মালি আমরা অ্যারের ক্ষেত্রে যেটা দেখছি যে একটা ভেরিয়েবল ধরে নিছি, সেটা ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে ডাটা রাখছি, যেমন 10, 20, 30 এইভাবে রাখছি, তাই না? সো আমি যদি অ্যালার্টে এই ভ্যারিয়েবলের কোন একটা ইন্ডেক্সের মান দেখতে চাই, মনে করেন যে 0, তাহলে কি করবে? সে আমাকে কত দেখাবে এটা বলতে পারবেন কি? ব্যাটিং দেখা টেন যাবে। দেখাবে। হ্যাঁ, 10 দেখাবে। এক্স্যাক্টলি এই সেম বিষয়টা ওই জায়গায় যদি একটা স্ট্রিং থাকতো, তাহলে সে আমাকে কি দেখাতো? স্ট্রিংটা নিশ্চয়ই ভালো স্ট্রিংটা দেখা দেখাতো, হ্যালো দেখাতো। ইভেন আমি এখানে স্ট্রিং না দিয়ে চাইলে আরেকটা অ্যারে দিতে পারবো, তাই না? জি যেমন আমি এখানে দিতে পারি যে আরেকটা অ্যারে, এখন এখানে আমি 1, 2, 3 এইভাবে দিতে পারি। এখন তাহলে আমাকে কি দেখাবে? জিরো ইন্ডেক্সে একটা ওয়ান অ্যারে টু দেখাবে, ওয়ান তাই থ্রি না? টু থ্রি তিনটা দেখা যাবে। এক্স্যাক্টলি। আমি চাইলে এখন কিন্তু আমি যদি A0 বলি, তাহলে A0টা কি? একটা অ্যারে, তাই না? A0 ওই জি অ্যারেটাকে আমরা আবার প্রত্যেকটা ইন্ডেক্সকে আলাদা আলাদা ভাবে নিতে পারবো। এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে সাপোজ আমি লেট বি ইকুয়াল টু A0 লিখলাম, তাহলে বি কি? একটা অ্যারে, তাই না? এই জিরো ইন্ডেক্সে যে অ্যারেটা আছে সেটা এখন বি এর মধ্যে আছে। এই জিনিসটা কি জি বুঝছেন? ভাই, জি ভাই, বুঝতে পারছি। জি ভাই। এখন আমরা চাইলে কিন্তু বি এর যে কোনো ইন্ডেক্সকে প্রিন্ট করতে পারবো। জিরো ওয়ান ইন্ডেক্স যদি দেখাবে। প্রিন্ট করি তাহলে আমাকে 1 দিবে। এক্স্যাক্টলি। আর এই সেম কাজটা আমি এখানে বি না লিখে, মানে লেট বি ইকুয়াল টু A0 না লিখে, আমি সরাসরি কিন্তু A0 কে ইউজ করতে পারি। কিভাবে? A0 নিজে হচ্ছে একটা অ্যারে, সো অ্যারের পাশে আমরা ইন্ডেক্স নাম্বার লিখতে পারি এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে, তাই না? জি সো আমি ওইভাবে না লিখে ডাইরেক্ট A0 তার পাশে আবার, মানে সেটা যে অ্যারেটা দিচ্ছে আমাকে, সেটা আবার মানে ভাইয়া ইন্ডেক্স এ জিরোর জিরো ভ্যালুটা ইন্ডেক্সের আমরা জিরো জানতে চাচ্ছি। নম্বর ইন্ডেক্সটা দেখা যাচ্ছে। এক্স্যাক্টলি। এখন দেখেন 1 দেখাচ্ছে, মানে সেম জিনিসটা, জাস্ট আমি ভ্যারিয়েবল ছাড়া সরাসরি জিনিসটা লিখলাম, মানে যেটা বি ইকুয়াল টু দিয়ে লিখছিলাম সেই কাজটা আমি ভ্যারিয়েবল ছাড়া লিখলাম। সো এই যে এই কাজটা আমরা যেটা করলাম, এটাকে বলা হচ্ছে যে 2D অ্যারে, মানে অ্যারের ভিতরে অ্যারে। এর মধ্যে আবার আমি অ্যারে দিতে পারবো। এর আবার অ্যারে দিতে পারবেন, তখন সেটা হয়ে যাবে 3D অ্যারে। মানে যত বেশি দিবেন ভিতরে, মানে যত ও বেশি ভিতরে যাবে তত বেশি, মানে ডি যুক্ত করে, আমি জানি না কিসের জন্য এটা যুক্ত করে, তবে নর্মালি এইভাবেই বলে এরা। ইভেন আমি যখন প্রথম এই জিনিস, এই কনসেপ্টটা শিখলাম যে যত বেশি ভিতরে যাবে তত বেশি ডি যুক্ত করবে, তখন ভাবছে বলছিলাম তখন। তবে নর্মালি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই জিনিসটা এরকমই যে আপনি, মানে যতগুলো অ্যারের মধ্যে অ্যারে থাকবে ততগুলো আপনি ওইভাবে 2D 3D এইভাবে বলতে পারবেন। আর নর্মালি 3Dটা, 2Dটা এই এতটুকুই, যে আপনি অ্যারের ভিতরে অ্যারে আছে সেটাকে অ্যাক্সেস করছেন। এখন হতে পারে আপনি এটার প্রত্যেকটা ইন্ডেক্স দেখতে চাচ্ছেন,
সেক্ষেত্রে আমরা ফর লুপ দিয়ে যেভাবে লিখতাম যে লেট আই a0 এটা ডট লেন্থ, আমরা নরমালি a ডট লেন্থ লিখতাম, এখন a0 ডট লেন্থ লিখছি কারণ আমরা এর ভিতরে যে অ্যারে আছে সেটার লেন্থ জানতে চাচ্ছি। এখন যদি আমি i++ দিই এন্ড দেন এই যে শেষে যে 0 আছে এটা জায়গায় যদি আমি i লিখে দিই তাহলে দেখেন আমাকে প্রত্যেকটা সে দেখাবে। 1 দেখাচ্ছে, 2, 3, প্রত্যেকটা ইন্ডেক্সের মানে এর ভিতরে যে অ্যারেটা আছে তার প্রত্যেকটা ইন্ডেক্সের মান আমাকে দেখাচ্ছে। ইভেন আমি মনে করেন যে এখানে আরো ওরকম আরো কয়েকটা অ্যারে আছে, প্রত্যেকটার মধ্যে এইভাবে ঢুকতে চাচ্ছি, মানে আমি চাচ্ছি যে এর যতগুলা ইন্ডেক্স আছে প্রত্যেকটা ইন্ডেক্সে যতগুলা অ্যারে আছে তাদের আবার প্রত্যেকটা ইন্ডেক্সের মান দেখাতে। সেই ক্ষেত্রে আমার যেটা ব্যবহার করতে হবে এর ভিতরে আরেকটা লুপ, কারণ দেখেন এখানে a0 বলছি মানে 0 ইন্ডেক্স শুধুমাত্র কাজ করবে, আমাদের 0 করতে হবে, 1 করতে হবে, 2 করতে হবে, a0 1 2 এইভাবে করতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইন্ডেক্সকে ইটারেট করতে হবে আলাদা আলাদা করে। আর এর জন্য আমার আরেকটা বাইরে লুপ দরকার যেটাতে আমি বলে দিতে পারবো যে এটাও 0 থেকে শুরু করে a লেন্থ পর্যন্ত যাবে, a ডট লেন্থ দেন j+। ভাই ওখানে যে লিখতে হবে না? জি কোথায়? ও না, ঠিক আছে। এখন যদি আমি এই 0 জায়গায় j করে দিই, নিচেও 0 জায়গায় j করে দিই, তাহলে সে কি করবে 0 ইন্ডেক্সের জন্য তার ভিতরে যতগুলা ইন্ডেক্স আছে সবগুলো আমাকে শো করবে, 1 ইন্ডেক্সের জন্য তার ভিতরে যতগুলা মান আছে সেগুলো সব শো করবে, ইভেন 2 ইন্ডেক্সের মধ্যে যতগুলা মান আছে অ্যারের সেগুলো শো করবে। সো আমি যদি রান করি দেখেন, আচ্ছা কিছু একটা আমি করছি, I is not defined. ভাই আই ওই যে ওইখানে আই দিছেন, ওইখানে যে হবে দুই নাম্বার লাইনে যে ইজ ও লেস আচ্ছা, দ্যান a ডট I লেন্থ। is less than this. দেখেন এখন কাজ করছে, আমাকে 1 2 3 দেখালো, তারপর 20 দেখাচ্ছে, 30 দেখাচ্ছে, মানে যতগুলো আছে ভিতরে। ইভেন আমি এর ভিতরেও যদি কমা দিয়ে আরো দিই তাহলে সে আমাকে বাকিগুলা দেখাবে। দেখেন ওই যে 20 30 তার ভিতরেও যতগুলো আছে সেইগুলো সব দেখাচ্ছে, এই যে 20 30 তারপরে আবার 30। সো মানে ভেতরে ঢুকে তার ভিতরে, আর উপরের টানে একবার করছে 1 না ভাই, প্রথম না লাইনটা ভাই, যে আচ্ছা ইকুয়াল টু হয় আরেকবার বলবেন ভাই, বুঝতে পারিনি লাইনটা যে এটা জি কোনটা বুঝতে পারলাম না। ওই যে ফর লুপের যে ইকুয়াল টু 0 এখানে ওই লাইনটা একবার বলবেন, ক্লিয়ার না এটা। আচ্ছা এখানে আসলে কি হলো যে আমরা কিন্তু এখানে যখন 0 দিছিলাম ওই অংশটা কি আপনার মনে আছে? 0 দেওয়ার কারণে কি হয়েছিল, 0 0 ইন্ডেক্সে যে অ্যারেটা আছে এই অ্যারের প্রত্যেকটা মান আমরা দেখতে পাইছিলাম তাই না? হ্যাঁ কিন্তু আমার কি দরকার, আমার 0 ইন্ডেক্স শুধুমাত্র দরকার না, আমার দরকার 1 ও দরকার 2 ও দরকার। 2 এর একটা শুধু 0 লিখে দিলে সে আমাকে শুধুমাত্র 0 দেখাবে। আমার প্রত্যেকটা যেহেতু দরকার তাই আমার প্রত্যেকটাকে আবার আলাদা করে লুপ ঘোরাতে হবে। এই জন্য আমি কি করলাম, তার উপরে আরেকটা লুপ বানালাম, যে বসায় দিলাম। এতে কি হলো যে আমি কিন্তু এটা লুপ ঘোরাচ্ছি, তার মানে কি যে আচ্ছা এটা ক্যাপিটাল লেটার হয়ে গেছে, এখানে আমি লুপ ঘোরাচ্ছি তার মানে কি বিষয়টা দাঁড়াচ্ছে যে যে এর মান যখন 0 হবে তখন সে দেখা যাচ্ছে যে ওই 0-র জন্য যতগুলা ওর ভিতরে অ্যারের ইয়া আছে মান আছে, মানে যতগুলো অ্যারের ইন্ডেক্স আছে প্রত্যেকটা সে ইটারেট করে মান দেখাবে অ্যালার্টে। তারপরে 1 হবে যে এর মান, 1 এর জন্য সে আবার প্রত্যেকটা দেখাবে এই ভিতরে ঢুকে ভিতরে লুপের মধ্যে। তারপর 2 এর জন্য সে আবার প্রত্যেকটা দেখাবে। এখন বুঝতে পারছেন বিষয়টা? যেভাবে বুঝতে পারছি। আসলে বিষয় হচ্ছে আপনি ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ ইউজ করবেন না কন্ডিশন ইউজ করবেন এটা আপনার বিষয়,
আপনি চাইলে ইচ্ছা মতো ফর লুপ ইউজ করতে পারেন একটা ফর লুপের ভিতরে, কারণ আপনাকে এখানে ছেড়ে দেওয়া আছে যে আপনি কি প্রোগ্রাম করবেন সেটা আপনার বিষয়, আপনি কি করবেন কমপ্লিটলি আপনার উপরে। আপনার যদি মনে হয় যে অনেকগুলো ফর লুপ ইউজ করা দরকার তাহলে ইউজ করবেন। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেখানে যেখানে দেখবেন যে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে তার মধ্যে কিন্তু আপনাকে ছেড়ে দেওয়া আছে যে আপনি যা ইচ্ছে তাই করেন। ওইখানে কন্ডিশনে ইউজ করতে পারেন, লুপও ইউজ করতে পারেন, ইভেন ফাংশনের ক্ষেত্রে দেখবেন সেম সেকেন্ড ব্র্যাকেট আমরা ইউজ করি এবং ওর ভিতরে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারবো। মানে প্রোগ্রামিং এ এই পর্যন্ত আমরা যতগুলো কনসেপ্ট দেখে আসছি সবগুলা এর মধ্যে ব্যবহার করা সম্ভব, এবং ইভেন এর বাইরেও ব্যবহার করা সম্ভব। সো এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন আছে? না ভাই, এটা বুঝতে পারছি। আচ্ছা, কে যেন একজন প্রবলেম শেয়ার করছিলেন, একটু স্ক্রিন শেয়ার হ্যাঁ দেন আমি। এখন আচ্ছা, দিতে পারবেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমি এখানে হচ্ছে যেমন হচ্ছে রিটার্ন প্রাইস দিয়ে এখানে হচ্ছে প্রাইস গুলো এক এক জায়গায় এক এক প্রাইস হচ্ছে এটা রিটার্ন করতেছি অ্যালার্টে। অ্যালার্টে, আচ্ছা। এটা আমি কি হ্যাঁ, জি বুঝতে এটা পারছি। বুঝতে পারছেন আপনি এটা? হ্যাঁ, এখানে কি আমি রিটার্নের মধ্যে এখানে তো আমি অনেকগুলো কন্ডিশন বারবার আমার কন্ডিশন গুলা হচ্ছে লিখতে হচ্ছে প্রোগ্রামের ভিতর। এখানে কি হ্যাঁ, এরকম সম্ভব যে আমি এখানে যেমন প্রাইস এ দিয়ে হচ্ছে এক এক জায়গায় এক এক প্রাইসটা হচ্ছে ই করতে পারতেছি, তেমন কি এখানে কন্ডিশন একটা হচ্ছে কন্ডিশন লিখে এক এক জায়গায় এক এক ধরনের কন্ডিশন হচ্ছে রিফ্লেক্ট করতে পারবো, মানে হচ্ছে হ্যাঁ, টি এইখানে শার্টের দেখেন ক্ষেত্রে একটা, শুর আপনার ক্ষেত্রে একটা। এই যে এখানে দেখেন আপনি কন্ডিশন ইউজ করছেন না, মানে ভিতরে সাপোজ আমি যদি 13 নম্বর লাইনের ক্ষেত্রে ধরে নিই, 13 নম্বর লাইনে জি আপনি 13 নম্বর লাইন জি 13 নম্বর লাইনে আপনি সিলেক্ট 3 কে কন্ডিশনে চেক করছেন। এই সেম জিনিসটা আপনি ফাংশনে পাস করে দিলেন, ফাংশনে পাস করে দেওয়ার পর ফাংশন ওই জিনিসটাকে চেক করলো, ফাংশনের ভিতরে আপনি কন্ডিশন দিয়ে রাখলেন, সে চেক করে চেক অনুযায়ী সে রিটার্ন করতে পারবে। এটা আপনি করতে পারবেন, এটা কোনো অসুবিধা নাই। তখন দেখা যাচ্ছে যে আপনার এখানে কন্ডিশন লিখতে হচ্ছে না, ডাইরেক্ট অ্যালার্টে ফাংশন 2 টাকে কল করে ওটাই দিলেন, আমি বুঝতে কাজ হয়ে পারছি যাবে। না যে ওই কোডটা আমি রিটার্ন করার মানে কিভাবে অটোমেটিক হচ্ছে শো করে দিবে। সাজাবো বা লিখবো, ওটা কি আচ্ছা, আপনি সেম দেখাই জিনিসটা দিবেন জাস্ট আপনি উপরে যান, লিখেন হচ্ছে এখানে? ওই যে এ লিখছেন না, এখানে জি, আহ, হ্যাঁ, উপরে যান একটু। কয় নাম্বার লাইনে? এটা 6 নাম্বার লাইন, 6 নাম্বার লাইনের পরে একটা লাইন বানান। রিটার্ন। আচ্ছা আচ্ছা, কি লিখবো এখানে? একটা লাইন তৈরি করেন, নতুন লাইন। সরি, লাইন তৈরি আচ্ছা, করবো বলতে? হ্যাঁ এখন ঠিক আছে। এখানে আপনি ওই সেম কন্ডিশনটা লিখেন, ইফ সিলেক্ট 3 ইকুয়াল টু 1, দেন তারপরে এলস ইফ যেটা আছে ওই সেম কন্ডিশনটা এখানেও লিখে ফেলেন। এলস ইফে আপনি সেম কন্ডিশন চেক করছেন, মানে ইকুয়াল টু 1, মানে বুঝলাম না। কোথায়? ওইখানে দেখেন এখানে আপনি হচ্ছে 2 হবে। ইফ হচ্ছে 16 হ্যাঁ, নাম্বার 2 লাইন। হবে। আচ্ছা, সবগুলাতে সেম অবস্থা করে আছে। না, সমস্যা নেই, এটা আমি চেঞ্জ করে নিচ্ছি। এটা আরেকটা করে আচ্ছা, আরেকটা জায়গায় ওইখানে আছে, আপনি এটা আমি 2 পাচ্ছি না। 2 লিখে নেন তাহলে হবে। আচ্ছা, এখন এই যে ইফ কন্ডিশন যেটা উপরে আছে ওটাতে আপনি ওই জিনিসটা রিটার্ন করেন, রিটার্ন প্রাইস প্লাস এ। এটা প্রাইস প্লাস এ মানে হচ্ছে $50 আপনার প্লাস করে দিতে হবে এখানে রিটার্ন। কোনটার কথা বলতেছেন? এখানে এর মানটা চেঞ্জ হবে, আপনি যেহেতু কন্ডিশন এখানে দিচ্ছেন, হুম, সিলেক্ট 3 কিন্তু এখানে ডিফাইন না ফাংশন 2 এর মধ্যে। সো আপনার ফাংশন 2 এর মধ্যে সিলেক্ট 3 টা আগে পাস করতে হবে, তার মানে আর্গুমেন্ট হিসেবে সিলেক্ট 3 নেন উপরে, না ফাংশনের উপরে ওই যে এইটা 6 নাম্বার লাইনে ফার্স্ট ব্র্যাকেট আছে না, এ লেখা আছে, হ্যাঁ এখানে। ওইখানে সিলেক্ট 3 লিখেন। ও, এতে কি হবে যে আপনি এখন যখন ফাংশনটা কল করবেন সে ডাইরেক্টলি সিলেক্ট 3 এর মানটা নেবে, নিয়ে কন্ডিশন চেক করবে, চেক করে যে কন্ডিশন ট্রু হবে সেই অনুযায়ী সে রিটার্ন করবে। এখন আপনি রিটার্ন মানে দুইটা কন্ডিশনে রিটার্ন দিয়ে দেন।
দুইটা কন্ডিশন রিটার্ন দিব মানে ইফ এর মধ্যেও রিটার্ন লিখে ফেলেন আর এলস ইফ এর মধ্যেও রিটার্ন ও। লিখে ফেলেন। যে রিটার্ন প্রাইস প্লাস এইটা। হ্যাঁ, প্রাইস প্লাস এর জায়গায় আপনার তখন $50 লিখতে হবে, মানে $50। এটা বারবার হচ্ছে যেখানে আমি হচ্ছে ফাংশনটা কল করব আচ্ছা, সেই হিসাবে আমি সেটা মডিফাই করে $50 দিব। কিন্তু কোনো ভেরিয়েবল না, সেই ক্ষেত্রে আপনার এটা অবশ্যই কোটেশনে লিখতে হবে অথবা স্ট্রিং কোটেশনের এর মধ্যে ভিতরে, লিখতে হবে। হ্যাঁ স্ট্রিং এর মধ্যে লিখতে হবে। এটুকুই। হ্যাঁ এটুকুই, তবে আপনি হচ্ছে আরেকটা কাজ করতে পারেন, এই যে জি। সিলেক্টের মান প্লাস হচ্ছে ডলারের মান যেটা আছে ওটাও আপনি চাইলে প্যারামিটার হিসেবে নিতে পারেন, মানে কমা দিয়ে সিলেক্ট 3 এর পাশে উপরে আর্গুমেন্টের আছে না, অংশ আছে না, 6 নম্বর লাইন, হ্যাঁ এখানে হ্যাঁ আরেকটা ওইখানে ভ্যারিয়েবল দিয়ে আরেকটা দিব। ভ্যারিয়েবল দিয়ে ওই এ আকারে নিয়ে নিতে পারেন যেভাবে আগে লিখছিলেন। আচ্ছা, বুঝতে পারছি। তখন এই তাহলে রিটার্ন এ সেক্ষেত্রে এখন করে প্লাস দিব। লিখে আপনি এ করে দিতে পারবেন। জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তবে জি ভাই, আর কিছু? হ্যালো? হ্যালো ভাইয়া, কই গেলেন? এখানে যেহেতু কন্ডিশন দিচ্ছেন আপনার তো, আচ্ছা হ্যালো, হ্যালো, জি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে। আচ্ছা, এখানে আসলে আমি যেটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আপনি ইফ কন্ডিশনেও রিটার্ন লিখে ওই সেম মানে অন্য কিছু একটা রিটার্ন করতে পারবেন, এলস ইফেও রিটার্ন করতে পারবেন। সো এই ক্ষেত্রে কি হচ্ছে যে আপনার তখন ওই জিনিসটা মানে ফাংশনের মধ্যে কন্ডিশনটা কাজ করা শুরু করবে। যদি দেখা যাচ্ছে যে সিলেক্ট 3 = 1 হয় তাহলে সে একটা জিনিস রিটার্ন করবে, 2 হলে আরেকটা জিনিস রিটার্ন করবে। আপনার প্রশ্নটা কি এরকমই কিছু ছিল? হ্যাঁ, যে এক একটা প্রোডাক্টের ক্ষেত্রে এক এক ভাবে হ্যাঁ, শো করবে। ইভেন আপনি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা জি। আলাদা ফাংশন বানাতে পারেন, যেটা দেখা যাচ্ছে যে আপনি একটা ফাংশন কল করলেন এই প্রোডাক্টের জন্য, আরেকটা কল করলেন আরেকটা প্রোডাক্টের জন্য। এভাবে আপনি ফাংশন ইউজ করতে পারবেন কন্ডিশন দিয়ে। এই বিষয়টা কি বুঝতে পারছেন এখন? জি ভাই, বুঝতে ক্লিয়ার। আমি কি স্ক্রিন শেয়ার অফ করব? জি, আচ্ছা, অফ করার আগে হচ্ছে আমি ভিক্লাউডে একটা প্রবলেম ছিল, ওইটা কি দেখাবো? আচ্ছা দেখান। আচ্ছা, ভিক্লাউডের হচ্ছে মানে কোডটা লিখছি বাট হচ্ছে এন্ড আউটপুটও সেম আসছে দুইটার, বাট হচ্ছে সাবমিট করলে হচ্ছে না। এই যে মাল্টিপল এটা এই কোড লিখছিলাম, বাট সাবমিট দিলে হচ্ছে না, কিন্তু আউটপুট আমি যখন ব্রাউজারে দিচ্ছি এই নাম্বারগুলো দিলে সেম আউটপুট আসতেছে। অনেকভাবে ট্রাই করে দেখছি বাট হচ্ছে না। আচ্ছা, আপনি কি এটা নরমালি রান করে দেখছেন যে হ্যাঁ, এটার অ্যান্সার হ্যাঁ, মিলছে দেখাবো কিনা আপনাকে। আউটপুটের সাথে? জি রান করেন দেখি। এই যে 6 করে দাও, 6
30 or 24 দিলে হচ্ছে ওইখানে যে যে সংখ্যাগুলো আছে এইটা দিচ্ছে, এখানে 24 ছিল, সব মাল্টিপ্লোস আসতেছে। এন্ড যদি এই হচ্ছে আরেকটা দেই 25 দেই তাহলে নাও সব আসতেছে। বাট যখন এখানে হচ্ছে সাবমিট করতেছি হচ্ছে না। আচ্ছা, প্রবলেমটা কি বলছে? Read to integer values A and B after the program should print the message saw multiples and now saw multiples, মানে হচ্ছে ভাগশেষ টাইপের কিছু একটা, গুণনীয় গুণিতকের একটা হচ্ছে আসছে না ওই অঙ্কটা, যে হচ্ছে আচ্ছা, 6 আপনি এখানে দেখেন একটা বিষয় চেক করছেন যে মানে 6 আছে, আপনি কি করছেন বি কে এ দ্বারা ভাগ করে ভাগশেষ বের করছেন। 6 আছে, 24 আছে। ইন এনি কেস যদি 24 আগে থাকে আর 6 পরে থাকে, তারপরেও তো তারা মাল্টিপল, কিন্তু জি। আপনার প্রোগ্রাম কি সেক্ষেত্রে সেটা সঠিক উত্তর দিতে পারবে? না, and ইউজ করতে হবে। এক্স্যাক্টলি। আপনি কি আচ্ছা। বুঝতে পারছেন কি প্রবলেম হয়েছে? হ্যাঁ, আমি আপনারটা বুঝতে পারছি। মানে হচ্ছে ওইটা যদি বাই চান্স যদি পরে হচ্ছে এদিক ওদিক করে যায়, তাহলে হচ্ছে প্রোগ্রামটা কাজ আপনি করবে জাস্ট না, এই সেম জিনিসটা এ কে বি দিয়ে ভাগ করে ভাগশেষ বের করলেন, উল্টা করে দিব। তাহলে মানে হ্যাঁ, জাস্ট একটা অর যুক্ত করে দেন উপরে প্রথম কন্ডিশনে। নিচেও কি দিব? না, নিচে তো দরকার নেই, নিচে জাস্ট এলস রাখলেই হবে, আপনার ইফও দিতে হবে না। আচ্ছা, এটা আগে দেখি যদি হয়। হয়েছে। আচ্ছা, আর কোনো প্রবলেম সরি, আছে কি খালি আপনাদের? খালি এই প্রবলেমটা করে আপনার টাইম। জি ভাই, 1060 নম্বর প্রবলেমটা একটু আচ্ছা, আর এমনি প্রবলেম সলভ করতে যে অন্য কোনো প্রবলেম হয়েছে আপনাদের? আচ্ছা, কত নাম্বার বললেন? 1060 না 1060 1060? আচ্ছা, 60। আচ্ছা, আপনার কোনো মানে অন্যান্য প্রবলেম আছে কি এছাড়া? হ্যাঁ, আমার আছে 1159, আর হচ্ছে 1159। হ্যাঁ, আর হচ্ছে 1097 আর 1094। আচ্ছা, আর এছাড়া আপনাদের কোনো মানে প্রোগ্রাম কোনো সমস্যা, কোনো কিছু বুঝতে পারেননি এমন কোনো কিছু গত ক্লাস? না, ফাংশন নিয়ে কোনো প্রবলেম নাই, প্র্যাকটিস করছিলাম যে প্রবলেমটা ছিল। আচ্ছা, 1060 এটা আগে শুরু করি। পজিটিভ নাম্বারস, এইটা তো মেবি একদিন ক্লাসে ডিসকাস করা হয়েছিল না? হ্যাঁ, গত ক্লাসের ভিডিও দেখলে পাবেন। জি ভাই, প্রশ্ন করলেন। আচ্ছা, যিনি প্রশ্ন করেছিলেন উনি কি আগের ক্লাসে জি ভাই, ছিলাম ছিলেন? 72 ছিল এটা, মানে 1072। সেম কোশ্চেনের আমি সলিউশন হ্যাঁ ভাই, আপনি সেম কোশ্চেন আপনাদের সলিউশন সামনেই। করছিলেন, বাট হচ্ছে ওইটা লাস্টে করছিলাম, ওইটা রেকর্ডটা হচ্ছে মানে রেকর্ডটা আসে নাই ভিডিওতে।
আচ্ছা ঠিক আছে, এখানে বলছে যে আপনার 6টা নাম্বার পড়তে হবে, দেন তাদের মধ্যে কতগুলো পজিটিভ আছে সেগুলো বের করতে হবে। তো 6টা নাম্বার এবং তাদের মধ্যে কতগুলো পজিটিভ, এইটা বের করতে হলে আপনার জাস্ট 6টা নাম্বার ইনপুট নিতে হবে। তারপরে প্রত্যেকটা এখন পজিটিভ কিনা, যিনি প্রশ্ন করলেন তিনি বলবেন পজিটিভ কিনা, এটা আমরা কি করে বুঝবো? মানে কন্ডিশনটা কি হতে পারে, শর্তটা কি হতে পারে? হলো, আহ, ওটাতে 2 দিয়ে ভাগ করা পারে শূন্য নেগেটিভ। আচ্ছা, আপনি যেটা বলছেন যে 2 দিয়ে ভাগ করলে পজিটিভ, পজিটিভের বিষয়টা কি বুঝছেন? ওটা গ্রেটার দেন 0 করলেই হবে। জি ভাই ওইটাই জি ভাই, greater than পজিটিভ 0 করলে বলতে হবে। বোঝায় যে মানে 0 থেকে বড় যে সংখ্যাগুলো আছে, সেক্ষেত্রে আপনি 2 দিয়ে যদি ভাগ করে ভাগশেষ চেক করেন সেটা হবে হচ্ছে জোড় বিজোড়, মানে জোড় বিজোড় কিনা এটা চেক করতে পারবেন ওইভাবে। আর যদি পজিটিভ নেগেটিভ চেক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার চেক করতে হবে যে 0 থেকে বড় কিনা। তাহলে সেক্ষেত্রে আমি, আচ্ছা এইখানে আমরা 6টা নাম্বার ওইভাবে পরপর লিখতে পারি যে লেট এ ইকুয়াল টু লাইন্স 0, যেটা 6টা নাম্বার আমরা নিতে পারি এ বি সি ডি এইভাবে। কিন্তু ওইভাবে একটা একটা করে করা, আপনারা তো লুপও শিখছেন, সো এখন আর দরকার নেই ওইভাবে একটা একটা করে চেক করার, আমরা ইজিলি ফর লুপের মাধ্যমে করে ফেলবো জিনিসটা। I is less than 6, then I plus plus। আচ্ছা, এখানে আমি লাইন্সে আই দিয়ে দিলাম, প্লাস সাইন লাইন্স। তো সো আমরা এখন যেটা করব যে একটা ভেরিয়েবল বাইরে নিয়ে নিব ফর লুপের, লেট পজ ইকুয়াল টু 0 নিলাম, যে কোনো আপনাদের ইচ্ছা। এটা বাইরে কেন নিলাম, যদি আমি এই ফর লুপের ভিতরে নিই তাহলে কিন্তু দেখেন আমি যদি লেট পজ ইকুয়াল টু 0 ফেরত আসবে, 5 নাম্বার লাইনে ফেরত আসলে এটা আবার 0 হয়ে যাবে। সো আমরা কিন্তু ট্র্যাক রাখতে পারছি না, আমরা কিন্তু জানতে পারছি না যে আমাদের মানে ভ্যালুটা কত হলো। আমি যদি পজকে চেঞ্জ করি সে ভবিষ্যতে আবার 0 হয়ে যাবে, কিন্তু আমার দরকার ওটা সেভ থাকা। এই জন্য আমি এটা বাইরে লিখলাম। ওইটার সাথে এক যোগ করব, মানে প্লাস প্লাস। তাহলে কি হবে যে 6টা নাম্বার সে চেক করে দেখবে টোটাল কতগুলো পজিটিভ নাম্বার আছে, সেই অনুযায়ী পজকে প্রত্যেকবার একবার করে প্লাস প্লাস করবে। মনে করেন যে এই নাম্বার 1 নাম্বার লাইনে মাইনাস আছে আর 0 নাম্বার লাইন যেটা সেটাতে পজিটিভ আছে, সো 0 নাম্বার লাইনের জন্য সে পজকে 1 যোগ করে ফেলবে, মানে 1 হয়ে যাবে পজের মান। তারপরে 1 এর জন্য 2 হয়ে যাবে, এইভাবে প্রত্যেকটা পজিটিভ নাম্বারের জন্যই কিন্তু শেয়ার। দেন ফাইনালি আমরা জানতে পারবো আসলে পজের মান যেটা হবে সেটাই হচ্ছে আমাদের পজিটিভ নাম্বারের সংখ্যা টোটাল, কারণ আমাদের কন্ডিশনে ততবারই ঢুকে যতবার পজিটিভ নাম্বার আসছে। সো পজের মাধ্যমে আমরা জিনিসটা বের করতে পারবো। এখন আমি যদি অ্যালার্টে, আচ্ছা এখানে কনসোল লগ লিখতে হবে, কনসোল লগ পজ যদি লিখি, পজ প্লাস আমাকে এখানে আরেকটা মেসেজও দিতে বলছে। আচ্ছা, সো এই জিনিসটা এতদূর পর্যন্ত কি বুঝতে পারছেন কি হলো এখানে? যে এখন যদি আমি সাবমিট করি তাহলে সে প্রত্যেকটা লাইন ওইভাবে চেক করে 0 থেকে বড় সবগুলা চেক করে দেখবে। অ্যাকসেপ্টেড। কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না বেতন করছে না, বুঝতে পারছি। আচ্ছা, 1159 নেক্সটটা।
আচ্ছা, মিটিং এর সেশনটা শেষের দিকে আবার কি লিংক দেওয়া লাগবে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে সবাই আবার সেম লিংকে জয়েন করলে হবে। আচ্ছা, তাহলে আমরা নতুন লিংকে জয়েন করি। সেইখানে জয়েন করার পরে এই প্রবলেমটা সলভ করছি। ঠিক আছে ভাইয়া।